প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আরাকান আর্মির সঙ্গে অনানুষ্ঠানিক সম্পৃক্ততার প্রশ্নটিকে বৃহত্তর আঞ্চলিক প্রেক্ষাপটে না দেখলে এই বিশ্লেষণ সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়। রাখাইন রাজ্য নিছক একটি প্রান্তিক সংঘাত এলাকা নয়। এটি চীন মিয়ানমার রাজনৈতিক করিডোরের কৌশলগত গেটওয়ে, যেখানে চীনের স্বার্থ, বিশেষত হিউ পিউ গভীর সমুদ্রবন্দর ও তেল গ্যাস পাইপলাইন প্রকল্প এখন সরাসরি আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডের সঙ্গে জড়িয়ে গেছে। বেইজিং ইতিমধ্যে আরাকান আর্মির সঙ্গে ব্যবহারিক সম্পর্ক গড়ে তুলেছে। ঠিক এই বাস্তববাদী যুক্তিতেই যে যুদ্ধক্ষেত্রের বাস্তবতাকে উপেক্ষা করলে বিনিয়োগ ঝুঁকিতে পড়ে। বাংলাদেশ যদি একই ধরনের বাস্তববাদী সম্পৃক্ততা এড়িয়ে যায়, তাহলে সে কেবল প্রভাব খাটানোর একটি হাতিয়ার হারাবে না, বরং আরাকান আর্মির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় চীনের তুলনামূলক প্রভাবকে আরও দৃঢ় হতে দেবে। ভারতও তার কালাদান মাল্টি মোডাল ট্রানজিট প্রকল্পের মাধ্যমে রাখাইনে স্বার্থ রক্ষা করছে, যদিও নয়াদিল্লির অগ্রাধিকার মূলত মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক বজায় রাখার দিকে ঝুঁকে থাকে। এই ত্রিমুখী প্রতিযোগিতায় চীন, ভারত ও তাদের নিজ নিজ মিয়ানমার নীতির টানাপোড়েনে বাংলাদেশ যদি নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকে, তাহলে রাখাইনের ভবিষ্যৎ নির্ধারণে তার কোনো কণ্ঠস্বরই অবশিষ্ট থাকবে না। অথচ সেই ভবিষ্যতের প্রত্যক্ষ পরিণতি শরণার্থীর ঢল, সীমান্ত অস্থিরতা, মাদক ও মানব পাচার বহন করতে হবে তাকেই। দ্বিতীয় যে মাত্রাটি অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন, তা হল উগ্রবাদী নিয়োগের ঝুঁকি। ক্যাম্পের ভেতরে দীর্ঘস্থায়ী হতাশা, বেকারত্ব এবং রাষ্ট্রহীনতার অনুভূতি এমন এক উর্বর ভূমি তৈরি করে, যেখানে আন্তর্জাতিক জিহাদি নেটওয়ার্ক, বিশেষত যেগুলোর দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পূর্ব ইতিহাস রয়েছে, সহজেই প্রবেশ করতে পারে। আরসা, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং অনুরূপ সশস্ত্র উপদলগুলোর ক্যাম্পের ভেতরে প্রভাব বিস্তার নিয়ে ইতিমধ্যে বিভিন্ন প্রতিবেদন এসেছে, যার মধ্যে রয়েছে চাঁদাবাজি, প্রতিদ্বন্দ্বী সহায়তা কর্মীদের হত্যা এবং তরুণদের জোরপূর্বক নিয়োগ। যদি জাতীয় গোয়েন্দা সমন্বয় কাঠামো না গড়ে ওঠে, তাহলে এই উপদলগুলো কেবল ক্যাম্পের আভ্যন্তরীণ শৃঙ্খলার জন্যই নয়, বরং দীর্ঘমেয়াদে বাংলাদেশের নিজস্ব আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে, বিশেষত যদি তারা কক্সবাজারের বাইরে দেশের অন্যান্য অংশে নেটওয়ার্ক বিস্তার করতে সক্ষম হয়। তৃতীয়ত, প্রত্যাবর্ষণের শর্ত সাপেক্ষতা নিয়ে আরও সুনির্দিষ্ট কাঠামো প্রয়োজন। নিছক নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন বলাটুকুই যথেষ্ট নয়। এর জন্য একটি পর্যায়ক্রমিক যাচাইযোগ্য রোডম্যাপ দরকার, যেখানে প্রতিটি ধাপে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার উপস্থিতি, রাখাইনে নাগরিকত্ব সংক্রান্ত আইনি সংস্কার, বিশেষত 1982 সালের কুখ্যাত নাগরিকত্ব আইনের প্রশ্ন, যা রোহিঙ্গাদের রাষ্ট্রহীন করে রেখেছে, এবং প্রত্যাবর্তনকারীদের চলাচলের স্বাধীনতা নিশ্চিতকরণ যুক্ত থাকবে। আরাকান আর্মি যেহেতু কোনো আন্তর্জাতিক চুক্তির পক্ষ নয়, তাই তাদের প্রতিশ্রুতি আদায়ের একমাত্র নির্ভরযোগ্য পদ্ধতি হল ধাপে ধাপে বাস্তবায়ন যাচাই করে সরবরাহ সংক্রান্ত ছড়ি প্রদান, অর্থাৎ একেবারে সব কিছু না দিয়ে প্রতিটি যাচাইকৃত অগ্রগতির বিনিময়ে সীমিত পরিমাণে সুবিধা প্রদান। চতুর্থত, এই পুরো কৌশলের সফলতা নির্ভর করছে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যমত্যের উপর। রোহিঙ্গা নীতি যদি প্রতিটি নূতন সরকারের সঙ্গে আমূল বদলে যায়, যেমনটি অতীতে দেখা গেছে, বিভিন্ন প্রশাসনের মধ্যে অগ্রাধিকারের পরিবর্তনে, তাহলে দীর্ঘমেয়াদী কোনো কৌশলেই স্থায়িত্ব পাবে না। এই কারণে একটি জাতীয় ঐক্যমত্য ভিত্তিক কাঠামো প্রয়োজন, যেখানে প্রধান রাজনৈতিক দল, সামরিক বেসামরিক প্রশাসন এবং কূটনৈতিক প্রতিষ্ঠানগুলো অভিন্ন একটি দীর্ঘমেয়াদী রোডম্যাপে সম্মত হবে, যাতে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরো নীতি নূতন করে শুরু করতে না হয়। সব মিলিয়ে রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি পরীক্ষা। শুধু তার মানবিক
সক্ষমতার নয়, বরং তার কূটনৈতিক পরিপক্কতা, প্রাতিষ্ঠানিক সমন্বয় সাধনের ক্ষমতা এবং আঞ্চলিক শক্তিধরদের মাঝে নিজের স্বার্থ রক্ষার দক্ষতার। যে রাষ্ট্র বাস্তবতাকে যত দ্রুত মেনে নিয়ে নীতি পুনর্গঠন করতে পারবে, সে তত দ্রুত এই দীর্ঘস্থায়ী সংকট থেকে সুযোগে রূপান্তরিত করতে সক্ষম হবে।